বহু বছর আগে মিস্টার উইলিয়াম লিগ্র্যান্ডের সঙ্গে আমার মেলামেশা হয়েছিল। তিনি ছিলেন সম্ভ্রান্ত হুগ্যান্ট বংশের লোক। একসময় ধনী থাকলেও পরবর্তীকালে দুর্ভাগ্যক্রমে গরিব হয়ে পড়েন। এই মানসিক দুঃখ এড়াতে তিনি পূর্বপুরুষের শহর নিউ অর্লিয়েন্স ছেড়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চার্লসটনের কাছে সুলিভান নামক দ্বীপে এসে থাকতে শুরু করেন। সুলিভান দ্বীপটি ছিল বেশ অদ্ভুত। প্রায় 3 মাইলের মতো লম্বা ও চওড়ায় সিকি মাইলের কম দ্বীপটিতে সম্বল বলতে কেবল বালি আর বালি। দ্বীপটিকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে একটি ছোট খাঁড়ি, যাতে কিছু নলখাগড়া ও কাদা ছিল। দ্বীপের বালিতে সামান্য কিছু ছোটখাটো গাছপালা থাকলেও বড় কোনো গাছ ছিল না। পশ্চিম প্রান্তে মুলট্রি দুর্গের কাছাকাছি কয়েকটি ভাঙা বাড়ি, যেখানে ধুলো ও জ্বরের তাড়া খেয়ে চার্লসটন থেকে আসা লোকজনেরা ভাড়া করে বাস করে। বেশ কিছু ছোট ছোট তালগাছ নজরে আসে। গোটা দ্বীপটি মূলত মাটল ফুলের ঝোপঝাড়ে ভর্তি। এই ফুলটি ইংল্যান্ডের ফুল চাষিদের অত্যন্ত পছন্দের। বিশেষ ঋতুতে দ্বীপের বাতাসে মাটল ফুলের গন্ধ ম ম করে। এই দ্বীপের পূর্বাঞ্চলে একটি ছোট কুটিরে বাস করতেন স্যার লিগ্র্যান্ড। আচমকাই একদিন তার সঙ্গে আমার পরিচয় হয়। নির্জনে বসবাসকারী মানুষটির মধ্যে এমন বিশেষ কিছু ছিল যা শ্রদ্ধা ও আকর্ষণ জাগায়। আলাপ করে বন্ধুত্ব হতে দেরি হয়নি আমাদের। ভদ্রলোক ছিলেন সুশিক্ষিত, প্রবল আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে মানুষের প্রতি বিদ্বেষপূর্ণ। কখনো অতি উৎসাহী, কখনো নিষ্প্রভ। তার অনেক বই ছিল, তবে সেসব তিনি কমই পড়তেন। তার শখ ছিল শিকার করা, মাছ ধরা এবং বেলাভূমির মাটল বনে ঝিনুক, কীটপতঙ্গ ইত্যাদি খুঁজে বেড়ানো। তার কীটপতঙ্গের নমুনা সংগ্রহ ছিল দেখার মতন বিষয়। এসব অভিযানে সর্বদা সঙ্গী ছিল জুপিটার নামের এক বৃদ্ধ নিগ্রো। লিগ্র্যান্ডের পরিবারে আর্থিক অনটন নেমে আসার আগেই তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছিল। সে মাশাউইলকে পদে পদে অনুসরণ করাটা তার অধিকার বলে ভাবত। কোনো ভয় কিংবা প্রলোভনে সে তার অধিকার ত্যাগ করতে রাজি ছিল না। হয়তো লোকটি সাদাসিধে দেখে লিগ্র্যান্ডের পরিবারের লোকেরাই তার মধ্যে এই বোধ গেঁথে দিয়েছে যাতে এই উড়নচণ্ডী ছেলেটির দায় দায়িত্ব সে ভালো করে নিতে পারে। সুলিভান দ্বীপে তীব্র শীত খুব একটা পড়ে না, তাই বছরের শেষেও মাঝে মাঝে আগুন জ্বালাবার প্রয়োজন খুব কমই হয়। সেবার অক্টোবরের মাঝামাঝি একদিন বেশ শীত পড়ল। সূর্যাস্তের আগেই বন্ধুর কুটিরে পৌঁছলাম। কয়েক সপ্তাহ যাবৎ দেখা হয়নি, কারণ আমি সেই সময়টা দ্বীপ থেকে 9 মাইল দূরে চার্লসটনে থাকতাম। তখন যাতায়াত ব্যবস্থা এখনকার মতো ভালো ছিল না। অভ্যেস অনুযায়ী দরজায় আঘাত করলাম, কোনো সাড়া পেলাম না। তাই গোপন জায়গা থেকে চাবিটি বের করে দরজা খুলে ঘরে ঢুকলাম। ফায়ার প্লেসে আগুন জ্বলছিল। ব্যাপারটা নতুন, তবে সেদিনের জন্য উপযুক্ত ছিল। ওভারকোটটি খুলে ফায়ার প্লেসের কাছে চেয়ারটি সরিয়ে তাতে বসলাম। অপেক্ষা করতে লাগলাম বন্ধুর জন্য। আঁধার হবার খানিক পরে দুজন এসে আমাকে স্বাগত জানালেন। জুপিটার হাসতে হাসতে মুরগি রাঁধতে ব্যস্ত হয়ে পড়ল। লিগ্র্যান্ডকে মানসিকভাবে প্রফুল্ল দেখালো। তাছাড়া তার সম্পর্কে আর বিশেষ কি বলবো। তিনি এক নতুন প্রজাতির ঝিনুক পেয়েছিলেন, আর জুপিটারের সাহায্যে একদম নতুন ধরনের এক ঝিঝি পোকা ধরেছেন, যেটির বিষয়ে আগামীকাল আমার মতামত জানতে চান। আগুনের আঁচে হাত উষ্ণ করতে করতে বললাম, আজ রাতেই জানালে ক্ষতি কি? লিগ্র্যান্ড জবাব দিলেন, আমি কি করে জানবো যে আপনি আজই আসবেন? আপনি তো বহুদিন এ পদ ভুলেছিলেন। তাই বাড়ি ফেরার পথে দুর্গের লেফটেন্যান্ট জের সঙ্গে দেখা হলো, তাকেই পোকাটা দিয়ে দিলাম। ফলে কাল সকালের আগে আপনি ওটা দেখতে পাওয়ার জো নেই। আজকের রাতটা এখানেই কাটিয়ে দিন, কাল সকালে জুপিটারকে পাঠাবো ওটা নিয়ে আসতে। এমন সুন্দর পোকা আগে কখনো দেখিনি। কি বললেন, সকালে?
আহা, তা বলছি না, বলছি পোকাটার কথা। আকারে সেটা বড়সড় বাদামের মতো, উজ্জ্বল সোনালি, পিঠের শেষে দুটো গাঢ় কালো ফুটকি, ওপর দিকে একটা লম্বা দাগ, দুটো শুঁয়ো। জুপিটার তার ভাষায় বলে উঠল, মার্শা উইল, তোমাকে আর কতবার বলবো যে ওটা একটা সোনার ঝিঝি পোকা ছিল, খাঁটি সোনা, বাইরে ভিতরে সবটাই সোনা। আমি জীবনে এত ভারী ঝিঝি পোকা কখনো দেখিনি। তোমার কথাই না হয় ঠিক, বললেন লেগ্র্যান্ড। তাই বলে কি ওটাকে পুড়িয়ে মারা উচিত? তারপরে তিনি আমাকে বললেন, পোকাটার রং এমনই, জুপিটারের ক্ষেত্রে ওটাকে সোনা ভাবা অস্বাভাবিক নয়। ওর দেহ থেকে যেরকম উজ্জ্বল আলো বিকিরিত হচ্ছিল, তার থেকে উজ্জ্বল আলো সম্ভবত আপনি আগে কখনো দেখেননি। অবশ্য কাল সকালের আগে আপনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না। আপাতত পোকাটার আকৃতি সম্পর্কে আপনাকে কিছু ধারণা দিই। তিনি একটি ছোট টেবিলের সামনে বসলেন। সেখানে কলম থাকলেও কাগজ ছিল না, তাই তিনি কাগজের আশায় দেরাজ খুললেন। না, সেখানেও কাগজ নেই। শেষে তিনি ওয়েস্টকোটের পকেট হাতড়ে এক টুকরো মলিন ফুলস্কেপ কাগজ বের করলেন। এতেই হয়ে যাবে। তিনি কাগজটির ওপর একটি সম্ভাব্য রেখাচিত্র আঁকলেন। শীত করছিল বলে আমি ফায়ারপ্লেসের পাশে বসেছিলাম। ছবি আঁকা সম্পূর্ণ করে সেটা আমার দিকে তিনি এগিয়ে দিলেন। আমি সেটা হাতে নেওয়া মাত্র এক বিকট গর্জন ভেসে এলো। দরজায় নখের আঁচড়ের আওয়াজ। জুপিটার দরজা খুলে দিলে লেগ্র্যান্ডের বিশালাকৃতি নিউ ফাউন্ডল্যান্ড কুকুরটি এক ছুটে এসে আমার কাঁধে উঠে পড়ল, নানাভাবে আদর করতে লাগলো। যতবারই এ বাড়িতে এসেছি কুকুরটিকে আমি আদর করেছি, একটা সখ্যতা তৈরি হয়ে গেছে। ওর আদর খাওয়া শেষ হলে আমি কাগজটার দিকে তাকিয়ে বেশ অবাক হলাম। কয়েক মিনিট সেটা দেখে বললাম, একথা বলতে বাধ্য হচ্ছি, সত্যিই এমন বিচিত্র ঝিঝি পোকা আমি আগে কখনো দেখিনি। কারণ এটা যদি কোনো মৃতের মাথার খুলি হতো সেটা আলাদা, এই ছবির সঙ্গে মৃতের খুলির খুবই সাদৃশ্য রয়েছে। লেগ্র্যান্ডও আমার বক্তব্যকে সাইড দিয়ে বললেন, মৃতের খুলি? ঠিকই বলেছেন, ছবিটা সেরকমই খানিকটা দেখাচ্ছে। ওপরের দুটি কালো বিন্দু, দুটি চোখ, এবং নিচের সোজা দাগটি মুখের মতো লাগছে, আর গোটাটাই ডিম্বাকার। আমি জবাব দিলাম, হবে হয়তো, তবে লেগ্র্যান্ড, একটা কথা বলি, আপনি কিন্তু মোটেও ভালো শিল্পী নন। ঝিঝি পোকাটার আকার সম্পর্কে সম্যক ধারণা পেতে হলে আমাকে সচক্ষে দেখতে হবে। আমার কথায় উনি বিরক্ত হলেন বলে মনে হলো। বললেন, দেখুন, আমি খুব ভালো আঁকতে না পারলেও কাজ চালাবার মতো উপযোগী বলেই মনে হয়। একসময় আমার ভালো ভালো মাস্টার ছিল। তাছাড়া মনে হয় আমার মাথাটা খুব একটা গোবর পোড়া নয়। বন্ধু আমার, তাহলে তো বলতে হয় আপনি আমার সঙ্গে মজা করছেন। এটাকে একটা মৃতের খুলি বলে চালিয়ে দেওয়া যাবে। বিশেষ করে শরীরবিদ্যার প্রাথমিক পাঠ অনুযায়ী এটা একটা খুলি হিসেবে চমৎকার ছবি হয়েছে। আর আপনার ঝিঝি পোকাটা যদি ঠিক এই ছবির মতোই দেখতে হয়ে থাকে, তাহলে মানতে হবে সেটা সত্যিই পৃথিবীর এক অদ্ভুত ঝিঝি পোকা। কিন্তু এতে আপনি যে শুয়োর কথা বলছিলেন তা তো দেখছি না। লেগ্র্যান্ড সোৎসাহে বললেন, আমার স্থির বিশ্বাস আপনি ওর শুয়োগুলো দেখতে পাচ্ছেন। পোকাটাতে যেমন আছে ঠিক তেমনই এঁকেছি আমি। সবকিছু বেশ স্পষ্টভাবে আঁকা হয়েছে বলেই মনে হয়। ঠিক ঠিক, বললাম আমি, আপনি সম্ভবত সবকিছু সঠিকই এঁকেছেন, তবে ওগুলো আমি দেখতে পাচ্ছি না। কথা না বাড়িয়ে কাগজটা ওনাকে ফেরত দিলাম, কিন্তু বিষয়টা যেভাবে বাঁক নিল তা বিস্ময়কর। ভদ্রলোকের আচার আচরণে শঙ্কিত হলাম। ছবিটা সম্পর্কে কেবল এ কথাই বলা যায় যে তাতে কোনো প্রকার শুয়োর ছিটে ফোটাই নেই, বরং যে ছবিটার সঙ্গে তার যথেষ্ট মিল তা হলো একটা মৃতের খুলির। যথেষ্ট বিরক্তি ভরে কাগজটা হাতে নিলেন তিনি। আগুনে ছুঁড়ে ফেলার জন্য গোল্লা পাকাতে যাবেন, হঠাৎ ছবিটার উপর নজর পড়তেই মনে হলো তার মনোযোগ ঘনীভূত হলো। তার মুখখানা লাল বর্ণ হয়ে উঠল। একটু পরেই সেটা অস্বাভাবিক মলিন দেখালো। বেশ কয়েক মিনিট যাবৎ ছবিটি ভালো করে দেখলেন। অবশেষে টেবিল ছেড়ে উঠে ঘরের এক কোণে একটি মোমবাতি নিয়ে একটি তোরঙের ওপর রাখলেন। কাগজটা ফের নেড়েচেড়ে দেখতে লাগলেন।
তার আচার আচরণে বেশ অবাক হলাম। তবে মুখে কিছু বললাম না, যদি তিনি রেগে যান। তিনি পকেট থেকে একটি ব্যাগ বের করে কাগজটা তার মধ্যে সযত্নে ঢোকালেন। তারপর টেবিলের দেরাজে ব্যাগটি রেখে চাবি দিলেন। তাকে অনেকটা সুস্থির দেখালো, তবে আগেকার মতো উৎসাহী বলে মনে হলো না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তিনি কেমন ঘোরের মধ্যে ডুবে যেতে থাকলেন। আমার রঙ্গতামাশা তার সে ঘোর কাটাতে ব্যর্থ হলো। ভেবেছিলাম রাত্রে এখানেই থেকে যাব, কিন্তু গৃহস্বামীর মতিগতি দেখে কেটে পড়াই উচিত বলে মনে হলো। উনিও জোর করলেন না থাকার জন্য, তবে বিদায়কালে যেভাবে হাতটা চেপে ধরলেন তাতে যথেষ্ট আন্তরিকতা ছিল।